কী রে বলয়, শুনছি এখন তুই লটারি কাটাটা বেড়ে গেছে। আজ তোর বাবার মুখে শুনলাম। এসব বাদ দে, পড়াশোনায় মন দে। এবার ভালো করে পরীক্ষায় পাশ করে হাই র্যাঙ্ক করে ভালো চাকরিতে জয়েন কর। এসব কাজ করে লাইফটা নষ্ট করিস না ভাই। আমি জানি তোর মনে কি চলছে। তোর বয়সী আমিও যখন ছিলাম আমার মনটাও এরকমই ছিল। না না আমরদা, আমি যেটা ভাবছি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনের অবস্থা তুমি কিছুতেই বুঝবে না। দেখছি অনেকবার তো চাকরির ইন্টারভিউ দিয়েছি, দীর্ঘ 4 বছর ট্রাই করে যাচ্ছি, কোথায় কিছুই তো হচ্ছে না। এখন মা বাবাও বিরক্ত হয়ে গেছে, তাই তোমাকে এসব ফালতু ফালতু কথা বলেছে। হ্যাঁ, আমি জানি বিষয়টা অতটা সহজ হবে না। দেশের অবস্থা খুব খারাপ, অনেক বেকার ছেলে মেয়ে পড়ে আছে। পড়াশোনা করে চাকরি করাটা এতটা সহজ না। যাদের টাকা আছে তাদের ঘরে ঘরে চাকরি হচ্ছে, আর আমাদের মতো গরিবদের চাকরিটা এতটাও সহজ না। বলছি অমরদা, তোমার তো শহরে অনেক চেনা পরিচয় আছে। যদি পারো একটা কাজ জোগাড় করে দাও না, তাহলে খুব হেল্প হতো। হ্যাঁ ঠিক আছে, দেখছি কি করা যায়। আমি হলাম পলয়। আমার বাড়ি গ্রামেই। ছোটবেলা থেকেই আমার গ্রামেই বড় হওয়া। অনেক পড়াশোনা করেছি, কিন্তু তবুও এখন বেকার, হাতে কোনো কাজ নেই। পড়াশোনা করতে করতে আমার জীবনের 25টা বছর কাটিয়ে দিয়েছি। এখন বাবা মায়ের বিরক্তি হয়েছি। যে বাবা মা একসময় বলতো, কোথায় যাস, রাতের আগেই বাড়ি ফিরিস, এখন সেই মা বাবাই বলে, সারা দিন বাড়িতে শুয়ে শুয়ে থাকিস, কোনো তো কাজ করতেও পারিস, তোর বয়সী ছেলে মেয়েগুলো এটা করছে ওটা করছে বলে আমাকে কথা শোনায়। শুয়ে শুয়ে এই ভাবতে ভাবতে মোবাইলের রিংটোনটা বেজে উঠল। হ্যালো পলয়, আমি অমরদা বলছি। হ্যাঁ অমরদা, বলো। পলয়, শহরে আমার ফ্রেন্ডের কাছে একটা কাজ আছে, তুই যা। তোকে আমি ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি মোবাইলে। আর আজকেই যেতে বলেছে। হ্যাঁ, তুই এখনই বেরিয়ে যা, শহরে যেতে তোর সন্ধ্যা হয়ে যাবে। আচ্ছা অমরদা, থ্যাংক ইউ। তারপর ব্যাগ গুছিয়ে মা বাবাকে বলে গ্রামের এক অটোয় করে শহরের এক বাসে চড়লাম। পৌঁছতে সন্ধ্যা হয়ে গেল। বাস থেকে নেমে সেই ঠিকানায় পৌঁছে গেলাম। তারপর ওই বাড়ি থেকে বের হলো এক ভদ্র মহিলা। আপনি কাকে চান? নমস্কার ম্যাডাম, আমি পলয় সরকার, গ্রাম থেকে এসেছি। আমাকে অমরদা পাঠিয়েছে, আপনাদের নাকি কাজের লোক লাগবে। ও, আসুন, আমার হাজবেন্ড ডেকেছে, বসুন এখানে। আমি চারদিকে দেখি দামি দামি সোফা, ঘর যেন স্বর্গের মতো সাজানো। বুকের স্পন্দন যেন বাড়ছে কমছে, ভয়ও লাগছে অনেক। শহরে কখনো আগে আসিনি, শহরের মানুষজন আমার খুব অচেনা। গ্রামেই ভালো ছিলাম আমি। রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাই? ও, কে? ও নমস্কার, আমি পলয় সরকার স্যার। থাক থাক, পরিচয় দিতে হবে না। আমাকে সব জানিয়ে দিয়েছে, আমি তোমার যন্ত্রণাটা বুঝতে পারি। আমি একটু মুচকি এসে বললাম, স্যার, আমার কাজটা কি? আসলে সেরকমের তো কোনো কাজের আমার এক্সপিরিয়েন্স নেই তো। তুই আমাকে দাদা বলতে পারিস, কারণ অমর আর আমি অনেক ভালো ফ্রেন্ড। ওর ভাই মানে আমার ভাই। আর এত অস্থির হইও না, এত দূর থেকে এসেছো, আগে ফ্রেশ হয়ে নাও, খাওয়া দাওয়া করো, রেস্ট করো, কালকে সব কাজের কথা হবে। তারপর একজন এসে
আমাকে নিয়ে গেল, আমার রুম দেখিয়ে দিল। এলাহি ব্যাপার। আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ঘুম আসে না চোখে, মনের মধ্যে সেই গ্রামের ঘটনাগুলি চোখের সামনে ভাসে। বিছানাটা ছিল অনেক নরম, এই যে কখন ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। সকালে ঘুম ভাঙে এক ফেরিওয়ালার চিৎকারে, মাছ লাগবে মাছ। আমি তাড়াতাড়ি করে বাইরে বের হয়ে দেখছি, দেখে না হেসে আর পারলাম না। শহরের মহিলাদের কি বুদ্ধি, তার উপর থেকে রশি ফেলে নিচে থেকে ফেরিওয়ালার কাছে মাছ কিনে নিচ্ছে, যেতেও হচ্ছে না। দাদা, বললাম আজকে বলে দিন আমার কাজটা কি। পলয়, দেখছি তুই কাজ করার জন্য একবারে রেডি আছিস। আমার বাড়িতে 4টা গাড়ি আছে, তার মধ্যে একটা গাড়িতে করে মাল ডেলিভারি করতে হবে, যা প্রতিদিন রাতে হয়, আর সেটা তোকে করতে হবে। ড্রাইভিং করতে পারবি তো? আমি মনে করি এটা তেমন কিছুই কাজ না। এ কথা শুনে আমি তো বোকার মতো সেখানে দাঁড়িয়ে আছি। শেষে কি এত দূর পড়াশোনা করে শেষ পর্যন্ত গাড়ি চালানোর কাজ পেলাম? কি আর করব, এত দূর এসেই পড়েছি যখন, তারপর সেই কাজেই শুরু করলাম। এখন সারাদিন গাড়ি মাল নিয়ে যাই, এভাবেই অনেক দিন কেটে যায়। আজ বাড়ি ফিরছি, তাই বাস স্ট্যান্ডে বসে বাসের জন্য অপেক্ষা করছি। লাস্ট বাসটার সময় 11টায় আসবে, সেই অপেক্ষায়। তখনই আমার সাথে আরেক প্যাসেঞ্জারের দেখা হয়। সেও গ্রামে বাড়ি ফিরছে, সে বাসের জন্য অপেক্ষা করে। তারপর অনেক কথা হয়, তার জীবনের অনেক কথা সে আমাকে বলে। আমার জীবনেরও অনেক কথা তাকে বলে ফেলি। সে একজন মেয়ে ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সেই মেয়েটার দিকে তাকালে কি যেন মায়া লাগে, খুব চেনা লাগে। আরে ভাই, তুমি কার সাথে কথা বলছো? এখানে তো কেউ নেই। এই কথা শুনে সত্যি আমি ঘুরে দেখি আমার পাশে কেউ নেই। তারপর শরীরের গাটা কাটা দিচ্ছে, শিউরে উঠছে। তার মানে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? আমার ঘাম ঝরতে লাগলো। এদিকে ততক্ষণে বাস চলে এসেছে। আমি বাসে চড়ে গ্রামের বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ফ্রেশ হলাম, খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু মনের মধ্যে সেই কথাটি ঘুরপাক খাচ্ছে। বাড়িতে কিছুদিন কাটানোর পর আবারও শহরে গেলাম, আমার কাজে জয়েন করলাম। 8 মাস কেটে গেল দেখতে দেখতে। এতদিন কাজ করার পরও বুঝতে ও জানতে পারলাম না আমি যে গাড়িতে করে মাল নিয়ে যাই সেগুলো কি, আর জানতেও চাই না। হঠাৎ একদিন জানতে পারলাম অমরদা শহরে এসেছে। তার সাথে দেখা করার জন্য ছুটে গেলাম, কিন্তু সেখানে যা দেখলাম। সৈকত, কি খবর? কাজ ভালোই চলছে তো? পলয় কিছু জানতে পারেনি তো? আমাদের নেক্সট যে মালটি রেডি আছে সেটা তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো, মনে হয় কিছু ঝামেলা হতে পারে। না না, তুমি চিন্তা করো না, পলয় অনেক বোকা, সে তো এত কিছু জানতেই পারবে না। আর যদিও জানতে পারে তাহলে সেদিনে পলয়কে সেখানে পাঠিয়ে দিও। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে,
কিছুই বুঝতে পারছি না। অমর দার সাথে দেখা না করেই তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম। মা, আমি কোথায় এসে বললাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন কি করব? কিন্তু তখন নিজের মনকে নিজেই সাহস জোগালাম। নেক্সট মাল কি সেটা দেখার জন্য পরের দিন কাজে বের হলাম। ও পলয়, ঠিক চলছে তো সব কিছু? কাজকর্ম তো ভালোই চলছে। কিছু অসুবিধা হলে আমাকে জানিও। আমি গাড়ি নিয়ে বের হলাম। পৌঁছতে রাত হয়ে গেল। আজ গভীর জঙ্গলে গাড়ি দাঁড় করিয়ে পিছনে আসলাম দেখার জন্য। এসে দেখি এক ফুটফুটে বাচ্চার লাশটা। দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারলাম না। নিজের প্রতি নিজের ঘেন্না হলো। না জানি কত লাশ এভাবে আমি নিয়ে গেছি। বুকটা ধড়াস ধড়াস করছে। কে যেন আমাকে ডাকছে পিছনে, নিয়ে যেও না আমাকে, নিয়ে যেও না আমাকে। কোথায় এসে পড়লাম আমি? না, আমাকে জানতেই হবে এই কাজে কে বা কারা। জানতেই হবে, আমাকে জানতেই হবে। তাই পরের দিন সকালবেলা সৈকত দাদার বাড়ি গেলাম। বললাম, দাদা, আমার কিছুদিন ছুটি লাগবে। সৈকত দা রাজি হয়ে যায়। রাতে আমি বের হলাম যেখান থেকে মাল লোড হয়। সেখানে গিয়ে দেখি সেখানে অনেক আমার মতো হাজারো ছেলে মেয়ে, যারা সবাই গ্রাম থেকে এসেছে কাজের জন্য। তাদের সবাইকে এনেছে অমরদা। খুব রাগ হয় তার প্রতি। সে গ্রামের মানুষের সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করছে। আশ্চর্য বিষয়, সবাই গ্রামের ছেলে মেয়েই ছিল। নিজের প্রতি নিজের রাগ আর ধরে রাখতে পারলাম না, আর ঝাঁপিয়ে পড়লাম সেখানে। সবাইকে সেখান থেকে বাঁচিয়ে নিলাম। কিন্তু অমরদা ও সৈকত দাদাকে ধরার রাস্তা খুঁজে পাচ্ছি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। এটা স্বপ্ন ছিল আমার? কাউকে বাঁচাতে পারবো নাকি? হঠাৎ ঘরের কার যেন আসার শব্দ পেলাম। আমি তাড়াতাড়ি করে গিয়ে দেখলাম সেই ভদ্রমহিলা যাকে সৈকত দাদার বাড়িতে প্রথম দেখছি। উনি সৈকত দাদার স্ত্রী। আবার ভয়ে কাঁপতে লাগলাম। পলয়, আমি জানি তুমি সব কিছু জানতে পেরেছো। তুমি এখান থেকে পালিয়ে যাও, না হলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি চলে যাও এখান থেকে। ওই ভদ্রমহিলার কথা শুনে আর কোনো কিছু না ভেবে সত্যি আমি পালাবার ব্যবস্থা করলাম। আজ রাতেই পালাবো। কিন্তু ভাগ্যে যে অন্য কিছু ছিল। আসলে সেই ভদ্র মহিলাই আসল অপরাধী। ওরা আমাকে টুকরো টুকরো করলো আমার শরীরটার সাথে। আমার দুটো কিডনি, দু চোখ বের করে নিল। ওরা আমাকে চিৎকার করলাম, কিন্তু আমাকে ছেড়ে দিল না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার শরীরটা টুকরো টুকরো করে সুন্দর করে সাজিয়ে দিল। আমার জায়গায় ওরা অন্য আরেকজনকে, কোনো গ্রামের এক গরিব ঘরের ছেলেকে রেখে দিল। সেও কিছুই জানতে পারলো না। মা, ও মা, আমি তোমার কাছে যাব। এখানে কেউ আমাকে ভালোবাসে না। তারপর আমার সাথে দেখা হলো সেই বাস স্ট্যান্ডের থাকা মেয়েটার সাথে। মায়াবী তার চোখ, সুন্দর তার মুখটা, অপূর্ব